আজকের এই ভিডিওতে দেখো আমরা প্র্যাকটিস সেট নাম্বার 18 নিয়ে ডিসকাস করব। প্রতিদিন আমরা যে প্র্যাকটিস সেট সলভ করছি তাতে টোটাল 20 করে কোশ্চেন থাকে, কিন্তু আজকের সেটটাতে অনলি 10টা কোশ্চেন আছে। এই 10টা কোশ্চেনের মধ্যে 8টা কোশ্চেন এরকম আছে যেগুলো খুব কনসেপচুয়াল এবং মডারেট লেভেলের কোশ্চেন, আর দুটো কোশ্চেন আমরা সলভ করব যেটা সিম্পলিফিকেশনের উপরে বেশ করে আছে। এবার ধরে নাও যেই 8টা কোশ্চেন আমরা এখানে সলভ করব আজকের ভিডিওতে, এই 8টা কোশ্চেনের মধ্যে কোনোটা কোশ্চেনই হয়তো তোমার পরীক্ষার এক্সামে আসবে না, বা এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে যদি আমরা দেখি তাহলে এরকম টাইপের কোশ্চেন হয়তো আসা কোনো সম্ভাবনাই নেই। কিন্তু আমরা এ কারণেই প্র্যাকটিস করছি যাতে এই লেভেলের কোশ্চেনকে সলভ করতে পারলে তোমার পুরো বেসিক, তার সাথে যা কিছু শর্টকাট, অথবা কোনো কোশ্চেন তোমার কাছে যদি শর্টকাট না মনে থাকে, তোমার যদি বেসিক না মনে থাকে, তুমি অপশন টেস্ট করে কিভাবে তার অ্যান্সার দিতে পারো সেটুকু পার্ট দেখো আমরা আজকের ক্লাসে শিখবো। তো যার যতটা বেশি চ্যাপ্টার ডেপথ নলেজ আছে বা বেস ক্লিয়ার আছে, সে কিন্তু খুব ফাস্ট এই টাইপের কোশ্চেনকে তুমি অ্যান্সার দিয়ে দিতে পারবে। তো প্রত্যেকে ট্রাই করো, টাইম নাও প্রতিটা কোশ্চেনে 1 থেকে 1.5 মিনিট করে, দেন ট্রাই করো প্রত্যেকে কোশ্চেনকে সলভ করার এবং অ্যান্সার দেওয়ার। ঠিক, দেখো ফার্স্ট কোশ্চেন যেটা আমাদের কাছে আছে, যে ট্রেন পি এবং ট্রেন কিউ এর দৈর্ঘ্য হলো জেড মিটার এবং ওয়াই মিটার। ট্রেন পি এর দৈর্ঘ্য হচ্ছে জেড মিটার, ট্রেন কিউ এর দৈর্ঘ্য হচ্ছে ওয়াই মিটার। ট্রেন কিউ এর গতি পি এর চেয়ে 40% কম। তারা 3টি সেকেন্ডে বিপরীত দিক থেকে ছুটে একে অপরকে অতিক্রম করে। ট্রেন পি ওয়াই/2 মিটার দৈর্ঘ্যের একটা প্ল্যাটফর্ম অতিক্রম করতে সময় নেয় 40 সেকেন্ড। নিচের কোন অপশনটা সত্য? অপশন এতে বলে দেওয়া আছে জেড ইকাল টু 3y, অপশন বিতে আছে জেড ইকাল টু 1.5y, অপশন সিতে আছে জেড ইকাল টু 2y, আর অপশন ডিতে আছে জেড ইকাল টু 2.5y। 1.5 মিনিট টাইম দিলাম, প্রত্যেকে কোশ্চেনটা ভালো করে বুঝে অ্যান্সার দেওয়ার চেষ্টা করো। হুম, দেখো যখন তারা একে অপরকে বিপরীত দিক থেকে কভার করবে, তখন টোটাল যেটা ডিস্টেন্স কভার করবে সেটা হচ্ছে পি এবং কিউ এর যে লেন্থটা আছে, একটা জেড মিটার একটা ওয়াই মিটার। তো পুরো ডিস্টেন্স কতটা কভার করবে না, জেড প্লাস ওয়াই মিটার, এই ডিস্টেন্সটা তারা কভার করবে। স্পিড তোমাকে কিরকম দিয়ে দেওয়া আছে দেখো, যে কিউ এর যেটা স্পিড বা গতি হবে সেটা পি এর চেয়ে 40% কম। 40%-এ যদি আমরা ফ্র্যাকশন ভ্যালু দেখি, 40%-এ যদি আমরা ফ্র্যাকশন ভ্যালু দেখি সেটা কত আসবে দেখো, 2/5। 2/5। নিচেরটা যদি আমরা পি এর গতিবেগ দেখি, সো পি এর যদি স্পিড আমরা নিই 5x, তাহলে কিউ এর গতিবেগ তার থেকে কত হবে, 2 কম হবে। সো কিউ এর যেটা স্পিড আসবে সেটা কত আসবে দেখো, 3x আসবে। 3x। এবার যখন একে অপরকে অপোজিট দিক থেকে ক্রস করবে, তখন রিলেটিভ স্পিড আমাদের কি হবে, পজিটিভ হবে। পজিটিভ হবে। তো আমরা কি বলতে পারি, এই যে টোটাল ডিস্টেন্সটা জেড প্লাস ওয়াই মিটার, এই ডিস্টেন্সটা কভার করার সময় তার স্পিড কত ছিল, অপোজিট দিক থেকে আসতে মানে রিলেটিভ স্পিড প্লাসে আসবে, 5 আর 3 যোগ করলে কত হবে, 8x। আর তাতে তোমার সময় লেগেছে কত দেখো, না 3t সেকেন্ড তারা কভার করে নিয়েছে। তো এখান থেকে আমরা কি পেলাম না 3t। ক্রস যদি আমরা মাল্টিপ্লিকেশন করি তাহলে জেড প্লাস ওয়াই তার ভ্যালু কত আসবে দেখো, 3 × 8 = 24 ex। এটা দেখো একটা ইকুয়েশন আমাদের কাছে আসলো। ঠিক। আরেকবার কি বলে দেওয়া আছে দেখো, যে ট্রেন পি যেটা আছে সে y/2 মিটার দৈর্ঘ্যের একটা প্ল্যাটফর্মকে অতিক্রম করতে সময় নিচ্ছে 40 সেকেন্ড। ট্রেন পি যখন তার নিজের দৈর্ঘ্য কত, জেড মিটার, তাহলে জেড মিটার তার সাথে y/2 এই মিটার ডিস্টেন্স কভার করছে। পি ট্রেনের আমরা স্পিড কত পেয়েছি, 5x, তাতে করে সে টোটাল সময় নিয়েছে কত দেখো, 40।
এখান থেকে যদি আমরা ক্রস মাল্টিপ্লিকেশন করি তাহলে কি পাবো, জেড প্লাস ওয়াই বাই টু তার ভ্যালু আমাদের কাছে কত আসবে, 4×5=20 টিএক্স। এটা হলো দেখো আমাদের কাছে একটা 2 নম্বর ইকুয়েশন। এই 1 নম্বর ইকুয়েশন আর 2 নম্বর ইকুয়েশন থেকে যদি আমরা প্লাস মাইনাস করি, বা 2 নম্বর ইকুয়েশনটা যদি আমি এখানে লিখি, যেটাতে আমরা কি পেয়েছি, জেড প্লাস ওয়াই বাই টু তার ভ্যালু আমরা পেয়েছি দেখো 20 টিএক্স। এটা হচ্ছে আমাদের 2 নম্বর ইকুয়েশন। 1 নম্বর ইকুয়েশন থেকে 2 নম্বর ইকুয়েশনকে যদি আমরা মাইনাস করে দিই তাহলে আমাদের কাছে কি কন্ডিশন আসবে দেখো, জেড প্লাস জেড মাইনাস জেড ক্যান্সেল আউট হবে। ওয়াই থেকে ওয়াই বাই টু যদি আমরা মাইনাস করি তাহলে এটা আমাদের কাছে ওয়াই বাই টুই আসবে। আর ওয়াই বাই টু এর আমরা যেটা ভ্যালু পাবো, 24 টিএক্স থেকে 20 টিএক্স যদি মাইনাস করি, এটা কত আসবে দেখো না, 4 টিএক্স। 4 টিএক্স। তো এখান থেকে ওয়াই এর যেটা ভ্যালু আসবে ক্রস মাল্টিপ্লিকেশন করলে 8 টিএক্স। এটা পেলাম আমরা ওয়াই এর ভ্যালু। এবার তুমি যে কোনো একটা ইকুয়েশনে যদি ওয়াই এর ভ্যালুটাকে পুট করে দাও, তো এই 2 নম্বর ইকুয়েশনে যদি আমরা পুট করতাম, বা 1 নম্বর ইকুয়েশনে তুমি যদি পুট করো, তাহলে 1 নম্বর ইকুয়েশন থেকে আমরা কি পাবো দেখো, 1 নম্বর ইকুয়েশন থেকে আমরা এটা পাবো যে জেড এর যেটা ভ্যালু আমাদের কাছে আসবে, জেড প্লাস ওয়াই এর জায়গাতে যদি আমরা ভ্যালু পুট করি 8 টিএক্স, তার ভ্যালুটা আমাদের কাছে হবে 24 টিএক্স। তো জেড এর যেটা ভ্যালু আমাদের কাছে আসবে, এই 8 টিএক্সটাকে ওইদিকে নিয়ে গেলে 24 থেকে মাইনাস হবে, তো 16 টিএক্স আমরা পাবো। ওয়াই এর ভ্যালু আমরা পেয়েছি 8 টিএক্স, জেড এর ভ্যালু আমরা পেলাম দেখো 16 টিএক্স। তো এই 8 টিএক্স এর দ্বিগুণ আমরা 16 টিএক্স বলতে পারি, তার মানে যেটা ওয়াই এর ভ্যালু আছে তার দ্বিগুণ নিলে আমরা কি পাবো, জেড এর ভ্যালু। তো আমাদের অ্যান্সার কোনটা হবে দেখো, জেড ইকুয়াল টু 2 ইন্টু ওয়াই। অপশন সি প্রত্যেকে যারা কমেন্ট করছো প্রত্যেকের অ্যান্সার দেখো আমাদের কারেক্ট। 2 নম্বর কোশ্চেন দেখো, 5টা ধনাত্মক পূর্ণ সংখ্যার গড় কি কি নাম্বারগুলো দিয়ে দেওয়া আছে, সংখ্যাগুলো পি কিউ আর এস এবং টি, তারা আরোহী ক্রমে সাজানো আছে। আরোহী ক্রম মিনস ছোট থেকে বড় এই ফরম্যাটে সাজানো আছে, এবং তাদের যখন আমরা গড় নিয়েছি সেই গড় পেয়েছি 5টা ধনাত্মক সংখ্যার কত, 24। পি এবং টি এর মধ্যে পার্থক্য দিয়ে দেওয়া আছে 47, যেখানে টি এর ভ্যালুটা পি এর থেকে বড়। যেখানে কিউ আর এবং এস এর যোগফল তোমাকে বলে দেওয়া আছে কত, 57। এস যদি আর এর থেকে 25% বেশি হয় তাহলে কিউ এর মান কত, এটা ফাইন্ড আউট করতে হবে। ভালো কোশ্চেন, সলভ করো। এগেন 1.5 মিনিট টাইম নাও। দেখো 5টা সংখ্যা আমাদের কাছে আছে, কি কি আছে, পি কিউ আর এস টি, এবং এদের যেটা ভ্যালু হবে সেটা অ্যাসেন্ডিং অর্ডারে আছে, ছোট থেকে বড়। পি এর ভ্যালু যেটা পাবো তার থেকে বড় পাবো কিউ এর ভ্যালু, দেন তার থেকে বড় হবে আর, তার থেকে বড় হবে এস, এবং তার থেকে বড় হবে টি। এরকম ভাবে তোমাকে আরোহী ক্রমে সাজিয়ে দেওয়া আছে। যেটা কি বলে দেওয়া আছে যে 5টার যখন আমরা অ্যাভারেজ ক্যালকুলেট করছি তখন পেয়েছি কত, 24। সো পি কিউ আর এস টি এগুলো যদি আমরা একসাথে টোটালটা ক্যালকুলেট করতে চাইতাম, তাহলে অ্যাভারেজ যদি 24 হয়, 24 ইন্টু 5 করলে আমাদের কাছে কত আসবে দেখো, 5×24 120। সবগুলোর একসাথে যোগফল কত হবে, 120। এখানটাতে কি ইনফরমেশন দিয়ে দেওয়া আছে দেখো, যে কিউ আর এস এই তিনটাকে একসাথে যোগ করলে, কিউ আর এস এই তিনটাকে একসাথে যোগ করলে আমরা কত পাচ্ছি, 57। তো যদি আমরা এখান থেকে মাইনাস করে দিতাম তাহলে কি পেতাম দেখো, কিউআরএস ক্যান্সেল আউট হলে তোমার কাছে পড়ে থাকতো পি প্লাস টি। এই দুটোর যেটা যোগফল আসতো সেটা 120 থেকে 57 মাইনাস করলে কত হতো, 63।
আরেকবার এখানে ডেটা কি দিয়ে দেওয়া আছে যে পি এবং টি এর মধ্যে যেটা পার্থক্য সেটা হচ্ছে 47, যেখানে টি হচ্ছে পি এর থেকে বড়। তো টি আর পি এর মধ্যে যেটা ডিফারেন্স আমাদের কাছে আসবে সেটা আমরা কত পাবো, দেখো 47 পাবো। এখান থেকে তুমি ক্যান্সেল আউট করে নিতে পারো যে প্লাস পি মাইনাস পি ক্যান্সেল আউট হবে। সো টু টি এর যেটা ভ্যালু হবে সেটা দুটোর যোগফল, 7 3 10 0 ক্যারি 1, 6 4 10 1 11। আর টি এর ভ্যালু আমরা কত পাবো, দেখো 110কে 2 দিয়ে ভাগ করলে এটা আসবে আমাদের কাছে 55। তো টি এর ভ্যালু আমরা পেয়ে গেলাম যে টি এর ভ্যালু আমরা কত পাচ্ছি, 55। আর টি এর ভ্যালু যদি 55 হয় তাহলে এখান থেকে তুমি আর এর ভ্যালুটা ক্যালকুলেট করে নিতে পারবে যে আর এর ভ্যালু যেটা আসবে 63 থেকে তুমি 55 মাইনাস করলে আর এর ভ্যালু কত হবে, সরি পি এর ভ্যালু, আর না পি এর ভ্যালু। পি এর ভ্যালু কত হবে, দেখো পি এর ভ্যালু হবে 8। এখান থেকে আমরা পি এরও ভ্যালু পেয়ে গেলাম কত, না পি এর ভ্যালু পেয়ে গেলাম দেখো 8। ঠিক। এবার দেখো সব থেকে লোয়েস্ট ভ্যালু আমরা পেয়েছি 8, সব থেকে হাইয়েস্ট ভ্যালু আমরা কত পেয়েছি, 55। তোমাকে জানতে কি চেয়েছে, কিউ এর ভ্যালু ক্যালকুলেট করতে হবে। আরেকটা ইনফরমেশন কি দিয়ে দেওয়া আছে যে এস হয় আর এর থেকে 25% বেশি। এস হচ্ছে আর এর থেকে 25% বেশি। 25%-এর ফ্র্যাকশন ভ্যালু যদি আমরা ফ্র্যাকশন ভ্যালু ক্যালকুলেট করতে চাই 25%-এ, সেটা কত হয় না 1/4 হয়। তো আমরা কি বলতে পারি যে আর এর ভ্যালু যদি 4x হতো তাহলে এস এর ভ্যালুটা তার থেকে 1 বেশি হতো, মানে 5x হতো। তো এস এর ভ্যালু যেখানে 5x হবে, আর এর ভ্যালু আমাদের কাছে কত হবে, 4x। আর এই তিনটেকে একসাথে অ্যাড করলে কিউ আর এস, এই তিনটের একসাথে যোগফল তোমাকে কত দিয়ে দেওয়া আছে, না 57। এবার এখান থেকে আমরা কিভাবে সলভ করবো, না আমরা এখান থেকে চুজ করবো, দেখো অপশন কিউ এর ভ্যালুটাকে তুমি পুট করো যে কোনটা তোমার কাছে কিউ এর ভ্যালু হতে পারে। তুমি যদি কিউ এর ভ্যালুটাকে দেখো নিতে চাও তাহলে এটা অবভিয়াসলি 8-এর থেকে বড় হবে, কারণ প্রত্যেকটা ভ্যালু কি অ্যাসেন্ডিং অর্ডারে সাজানো আছে। তো শুরুটা যদি 8 হয় তাহলে এর থেকে বড়ই নিতে হবে। তাহলে প্রথমেই তো তুমি বি অপশনটাকে বাদ দিয়ে দেবে। যদি 1 নম্বর অপশন 12 পুট করো কিউ এর ভ্যালু যদি 12 হয় আর এই তিনটে যোগফল যদি 57 হয় তাহলে 12 থেকে 57 বাদ দিলে তোমার কাছে পড়ে থাকবে কত, দেখো 45। মানে আমরা বাদ বাকিটা এই 4x প্লাস 5x এর ভ্যালু কত বলতে পারি, 45। তো দুটোকে যোগ করলে তোমার কাছে হবে 9x, আর 9x এর ভ্যালু তোমার কাছে যদি 45 হয় তাহলে x এর ভ্যালু কত আসবে, দেখো 5। x এর ভ্যালু 5 হলে এইটার ভ্যালু হবে তোমার কাছে 4 5 20, আর s এর ভ্যালু তুমি কত পাবে, দেখো 5 5 25। এবং এই ডেটাতে তুমি কি দেখছো, তোমার কাছে সমস্ত কিছু কন্ডিশন দেখো স্যাটিসফাইড হচ্ছে, যেখানে তোমার অ্যাসেন্ডিং অর্ডারেও সাজানো আছে। দেন তুমি অপশন নাম্বার এ, এটাই তুমি কি বলতে পারো, দেখো কিউ এর ভ্যালু হবে। তুমি চাইলে বলতে পারো স্যার 16টাও তো হতে পারে, অবভিয়াসলি হতে পারে, কিন্তু তুমি যদি কিউ এর ভ্যালুটাকে 16 পুট করতে তাহলে কি কন্ডিশন হতো দেখো। যদি আমরা কিউ এর ভ্যালুটাকে 16 পুট করি তাহলে 57 থেকে 16 যদি আমরা মাইনাস করে দিই দেন এটা কত আসবে, দেখো 41। আর 4x প্লাস 5x এর ভ্যালু 41, যেটা তোমার ক্যালকুলেট হবে না, তাই এই 16 ভ্যালুটাকে দেখো আমরা নিতে পারবো না। আবার এখানে যদি আমরা 21 পুট করতাম তাহলে 21 পুট করলে 57 থেকে যদি আমরা 21 মাইনাস করে দিই তাহলে এটা আমাদের কাছে কত আসবে, দেখো 36। তো তখন 4x প্লাস 5x, 9x এর ভ্যালু হবে তোমার কাছে 36, 9x এর ভ্যালু হবে 36, আর x এর ভ্যালু আমরা কত পাবো, দেখো 4 পাবো। তো x এর ভ্যালু যদি 4 হয় তখন এই r এর ভ্যালুটা হবে 4x, মানে 4 4 16। আর এটা কত হবে, দেখো 4 5 20। এবার এটাও দেখো পসিবল নয়। কেন পসিবল নয়, কারণ ভ্যালুগুলো যদি অ্যাসেন্ডিং অর্ডারে সাজানো থাকে, 8-এর পরে তুমি 21 পেয়েছো, তারপরে তুমি 16, কমটা কি করে পাবে। তাহলে এই এই অপশনটাও দেখো আমাদের স্যাটিসফাইড হচ্ছে না। তাই একটাই অপশন আমরা পাবো, যেটা হচ্ছে কি অপশন নাম্বার এ, কিউ এর ভ্যালু আমাদের কাছে কত আসবে, 12 আসবে। আই হোপ প্রত্যেকে জিনিসটা ক্লিয়ার হয়েছে, একটু কমেন্ট করে জানিও যে ক্লিয়ার হয়েছে কিনা। দেখো 3 নম্বর কোশ্চেন, জেড সেন্টিমিটার দৈর্ঘ্য এবং 2y সেন্টিমিটার প্রস্থের একটা আয়তক্ষেত্র যথাক্রমে এম ব্যাসার্ধের একটা বৃত্তের মধ্যে অন্তর্নিহিত বা ইনস্ক্রাইব আছে। আয়তক্ষেত্রের ক্ষেত্রফল ফাইন্ড আউট করতে হবে যদি এর পরিসীমাটা এন হয়। ভালো কোশ্চেন, এগেন 1.5 মিনিট টাইম নাও, প্রত্যেক অ্যান্সার দেওয়ার চেষ্টা করো।
দেখো কোশ্চেনে কি বলেছে যে একটা সার্কেল আছে যেটা এম ব্যাসার্ধের, রেডিয়াস কত না এম। এটা যদি একটা সার্কেল হয়ে থাকে এম ব্যাসার্ধের, এই সার্কেলের ভিতরে একটা আমাদের কাছে আয়তক্ষেত্র ইনস্ক্রাইব করা আছে। আমরা কি বলতে পারি, একটা আয়তক্ষেত্র আমার এই সার্কেলের ভেতরে এরকম ভাবে ইনস্ক্রাইব করা আছে। এই আয়তক্ষেত্রটার আমাকে লেন্থ বলে দেওয়া আছে কত, জেড সেন্টিমিটার, আর ব্রেথ কত বলে দেওয়া আছে দেখো 2y সেন্টিমিটার। এবং এখান থেকে যদি আমরা রেডিয়াসটা ধরি, ধরে নাও এইটুকু পার্টকে আমরা বলবো বৃত্তের রেডিয়াস, যেটার ভ্যালু দিয়ে দেওয়া আছে কত এম। আর যদি আমি এই কর্নার বরাবর ড্র করে নিতাম তাহলে এটা আমাদের কাছে কি হতো, এটা হতো বৃত্তের ব্যাস। এটা হতো বৃত্তের ব্যাস, ব্যাস। আর সেটার ভ্যালু আমরা কত পেতাম দেখো, ব্যাসার্ধের দ্বিগুণ, সো আমরা 2m পেতাম, যেটা হচ্ছে বৃত্তের ব্যাস। আবার যেটা আমরা বৃত্তের ব্যাস ড্র করেছি সেটা হচ্ছে এই যে রেক্ট্যাঙ্গেলটা আছে, সেই রেক্ট্যাঙ্গেলটা দেখো কর্ণ, কর্ণ। আর এই রেক্ট্যাঙ্গেলটা যদি আমরা কর্ণের ভ্যালু ক্যালকুলেট করতে চাই তাহলে যেটা 2m বৃত্তের ব্যাস আমরা পেয়েছি, সেই 2m এর যেটা ভ্যালু হবে সেটা হচ্ছে রুট ওভার অফ, এখানে ফর্মুলা কি হবে, এই সমকোণী ত্রিভুজটার অতিভুজ বের করতে হবে, মানে রুট ওভার অফ লম্বের স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, মানে এটা আমাদের কাছে আসবে জেড স্কোয়ার প্লাস 2y স্কোয়ার, 2y স্কোয়ার। ঠিক। আরেকবার তো আমাকে ডেটা কি দিয়ে দেওয়া আছে দেখো, ডেটা দিয়ে দেওয়া আছে কি যে আয়তক্ষেত্রের যেটা পরিসীমা হবে সেটা হচ্ছে এন। তো পরিসীমার ফর্মুলা কি, 2 লেন্থ প্লাস ব্রেথ, 2 প্লাস ব্রেথ, এটা হচ্ছে আয়তক্ষেত্রের পরিসীমা হয়, তার ভ্যালু আমাদেরকে দিয়ে দেওয়া আছে এন। তো এখান থেকে যদি আমরা লেন্থ কত আছে দেখো, 2 লেন্থ আছে কত জেড, আর ব্রেথ কত আছে 2y, তার ভ্যালু আমাদের কাছে কত আসবে এন। আর জেড প্লাস 2y এর যদি আমরা ভ্যালু ক্যালকুলেট করতে চাই সেটা আমাদের কাছে কত হবে, এন ডিভাইডেড বাই দেখো 2 আসবে। ঠিক, এই ডেটাটা দেখো আমরা এখান থেকে পেলাম। এবার এটাকে যদি আমরা সলভ করি, যদি আমরা স্কোয়ারটা তুলতে চাই, স্কোয়ার রুটটা তুলতে চাই, তাহলে বোথ সাইডকে আমাদেরকে কি করতে হবে না, স্কোয়ার করে নিতে হবে। তো এই দিকটাকেও যদি আমরা স্কোয়ার করে নিই আর এই দিকটাকেও যদি আমরা স্কোয়ার করে নিই, তাহলে বাম দিকটা হয়ে যাবে তোমার 4m স্কোয়ার, তার ভ্যালু তোমার কাছে এইদিকে স্কোয়ার রুটটা উঠে গিয়ে কত আসবে দেখো, জেড স্কোয়ার প্লাস 2y স্কোয়ার, এটা আমরা পাবো, 2y স্কোয়ার এটা আমরা পাবো। দেন এটাকে আমরা যদি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের ফর্মুলাতে অ্যাপ্লাই করি তাহলে এটা দেখো আমাদের কাছে এরকম আসবে যে জেড প্লাস 2y তার হোল স্কোয়ার মাইনাস 2 জেড ইন্টু 2y, এটা দেখো আমরা পাবো। তার ভ্যালু আমরা কত পেয়েছি না, 4m স্কোয়ার, 4m স্কোয়ার পেয়েছি। আমাকে বের করতে হবে কি দেখো, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল। আয়তক্ষেত্রের ক্ষেত্রফল মিনস কি, দৈর্ঘ্য গুণিত প্রস্থ, মানে লেন্থ ইন্টু ব্রেথ, এটাই আয়তক্ষেত্রের ক্ষেত্রফল হয়। মানে আমাকে বের করতে হবে তার লেন্থ কত দিয়ে দেওয়া আছে জেড, আর ব্রেথ কত আছে দেখো 2y, সো 2 ইন্টু জেড, এটারই ভ্যালু আমাকে ফাইন্ড আউট করতে বলেছে, এটার ভ্যালু আমাকে ফাইন্ড আউট করতে বলেছে। তো আমরা যদি এই ইকুয়েশনটাতে ভ্যালু পুট করি, দেখো জেড প্লাস 2y এর ভ্যালু আমরা এখান থেকে কত পেয়েছি না, n/2 পেয়েছি। তার যদি আমরা স্কোয়ার করে নিই তাহলে এটা আমাদের কাছে কত আসবে, যে 4m স্কোয়ার ইকুয়াল টু, এটা n/2 যদি আমরা ভ্যালু পুট করি, যে n/2 তার হোল স্কোয়ার মাইনাস 2 আর 2 গুণ করলে দেখো 4y জেড, এটার ভ্যালু আমরা পাবো। তো এই 4y জেডটাকে যদি আমরা বাম দিকে নিয়ে চলে আসি, এটা আমাদের কাছে প্লাসে হয়ে যাবে। সো 4y জেড তার যেটা ভ্যালু আমরা পাবো সেটা হবে, এটা হবে n স্কোয়ার ডিভাইডেড বাই 4 মাইনাস কত আসবে দেখো না, 4m স্কোয়ার আসবে, মাইনাস 4m স্কোয়ার আসবে। আমাকে বের করতে হবে কি 2y জেড, কিন্তু এখানে আমরা পেয়েছি কি 4y জেড, তাহলে এটাকে 2 দিয়ে বোথ সাইডকে ডিভাইড করে দাও। তো বোথ সাইডকে 2 দিয়ে ডিভাইড করলে এটা আমাদের কাছে চলে আসবে 2y জেড, তার ভ্যালু হবে, এটাকে যদি আমরা 2 দিয়ে ডিভাইড করি তাহলে এটা n স্কোয়ার ডিভাইডেড বাই 8 আসবে, আর এটাকে 2 দিয়ে ডিভাইড করলে এটা কত হয়ে যাবে দেখো 2m স্কোয়ার। তো এটা তোমার যেই অপশনে আছে সেটাই হবে তোমার আয়তক্ষেত্রের ক্ষেত্রফল, যে n স্কোয়ার ডিভাইডেড বাই 8 মাইনাস 2m স্কোয়ার, অপশন নাম্বার ডি। যতজন কমেন্ট করছো অপশন নাম্বার ডি, প্রত্যেকের দেখো অ্যান্সার কি হবে, কারেক্ট হবে। ঠিক। কোশ্চেন নাম্বার 4, 4 বছর আগে পি এর বয়স ছিল কিউ এর 15/4 গুণ, 6 বছর পর তাদের বয়সের অনুপাত হচ্ছে 20:9। 2 বছর পর পি এর বয়সের সাথে কিউ এর বর্তমান বয়সের অনুপাত কত, এটা তোমাকে বের করতে হবে। চলো এটা সিম্পল আছে, এটা 40 সেকেন্ড টাইম নাও।
দেখো এখন কোন সাল চলছে, 2024 সাল, ঠিক? এই 2024 সাল থেকে মানে আজ থেকে যদি আমরা 4 বছর আগের কথা ভাবতাম, আজ থেকে 4 বছর আগে মানে 2020 সালে যদি আমরা কথা ভাবি, তাহলে তখন পি আর কিউ এর বয়সের রেশিওটা কিরকম ছিল? দেখো পি এর বয়স ছিল কিউ এর 15/4 গুণ, মানে কিউ কে যদি আমরা 4 নিতাম তাহলে কি হতো, তার 15/4 মানে 15 আসতো তার রেশিও। আবার 6 বছর পর যদি আমরা দেখি, তাহলে আজ থেকে 6 বছর পর মানে 2030 সালের কথা যদি আমরা দেখি, তাহলে 2030 সালে পি এবং কিউ এর মধ্যে যেটা রেশিও হবে সেটা কত দিয়ে দেওয়া আছে দেখো না, 20:9। এবার দুজনের রেসপেক্টে যদি আমরা দেখি, তাহলে এর এজটাও দেখো 5 রেশিও ইনক্রিজ হয়েছে, কিউ এর এজ আর পি এর এজও দেখো 5 রেশিও ইনক্রিজ হয়েছে। তো 5 রেশিও ইনক্রিজ হয়েছে। এই 5 রেশিও ইনক্রিজ কেন হয়েছে? কারণ আমরা একবার হিসেব করেছিলাম 2020 সালে, একবার আমরা হিসেব করছি 2030 সালে। টোটাল বছরের গ্যাপটা কত? 10 বছর। তো 5 রেশিও ইনক্রিজ হয়েছে, তার কারণ হচ্ছে আমরা 10 বছর হিসেব করছি বলে। তো 5 রেশিওর ভ্যালু যদি 10 বছর হয়, তাহলে 1 রেশিওর ভ্যালু আমরা কত পাবো? 1 রেশিওর ভ্যালু আমরা পাবো দেখো 2 বছর। 2 বছর। তো পি এর যদি আর তুমি বর্তমান এজ ক্যালকুলেট করতে চাও, এটা ছিল 2020 সালে 15 রেশিও, মানে 2020 সালে তার বয়স হবে 15 দুগুণে 30 বছর। আর কিউ এর যেটা বয়স ছিল 2020 সালে, সেটা হচ্ছে 4 দুগুণে কত? 8 বছর। কিন্তু তুমি যদি প্রেজেন্ট ক্যালকুলেট করতে চাও 2024 সালে, তাহলে তোমাকে 4 বছর করে অ্যাড করতে হবে। তাহলে পি এর তুমি প্রেজেন্ট এজ পাবে 34, আর কিউ এরও তুমি প্রেজেন্ট এজ কত পাবে দেখো? 12। এটা হচ্ছে প্রেজেন্ট পেরে। এবার জানতে কি চেয়েছে? তোমাকে জানতে চেয়েছে যে 2 বছর পর পি এর বয়সের সাথে, মানে আজ থেকে 2 বছর পর তুমি যদি পি এর এজ দেখো, পি এর এখন এজ হচ্ছে তোমার কত? 34। 2 বছর পরে কত হবে? 34 আর 2 যোগ করলে 36। আর কিউ এর বর্তমান এজ আমরা কত পেয়েছি? 12। এদের মধ্যে রেশিও বের করতে হবে। তো 36:12 মধ্যে রেশিও নিলে অ্যান্সার কত হবে দেখো? 3:1। ঠিক, কি হবে দেখো আমাদের কারেক্ট। ওকে, নেক্সট। এক ব্যক্তির 4p টাকা ছিল, তিনি 5 বছরের জন্য 20% হারে 40% টাকা সরল সুদে বিনিয়োগ করে এবং জেড টাকা বার্ষিক সরল সুদ অর্জিত করে। তারপর তিনি 2 বছরের জন্য প্রতি বছর 12.5% হারে চক্রবৃদ্ধি সুদের অধীনে যেই টাকাটা ওখানে সরল সুদ হিসেবে পেয়েছে সেটা তার সাথে 2.4p টাকা বিনিয়োগ করেন, এবং অর্জিত চক্রবৃদ্ধি সুদ 2 বছরের পরে সে পেয়েছে 21,250 টাকা। তো এখান থেকে খুঁজে বের করতে হবে পি এর ভ্যালু কত। ভালো কোশ্চেন, করো। দেখো আমরা প্রথমে কি করেছিলাম না, তার কাছে 4p পরিমাণ টাকা ছিল, এটা ছিল তার কাছে আসল। সেই টাকাটা সে 5 বছরের জন্য 20% হারে টোটাল 40% টাকা ইনভেস্ট করেছে, মানে এটা পুরোটা ইনভেস্ট করেনি, তার 40% টাকা ইনভেস্ট করেছে। এবং এই টাকাটা সে কত পার্সেন্ট সুদ পাবে? প্রতি বছর যদি 20% সুদ পায়, তাহলে 5 বছর ইনভেস্ট করেছে মানে 5×100% সে দেখো এখান থেকে সুদ পাবে। তো এটার ভ্যালু যদি আমরা ক্যালকুলেট করি, তাহলে 4p 40%-এর যখন তুমি ফ্র্যাকশন ভ্যালু লিখবে বা পার্সেন্টেজ তুলবে, তখন 40কে তোমাকে 100 দিয়ে ভাগ করতে হবে। আর 100%কে দেখো পার্সেন্টেজ তুলতে হলে 100 দিয়ে ভাগ। তো এই দুটো তো ক্যান্সেল আউট হলো, 0 0 ক্যান্সেল আউট হবে। তুমি এখান থেকে কত পাবে? 4×4 = 16p, আর নিচে কত আসছে দেখো? 10। সো এটার ভ্যালু আমরা কত বলতে পারি? 1.6p। আর এই যে টাকাটা সে পেয়েছে সেটারই ভ্যালু তোমাকে বলে দেওয়া আছে কত দেখো? জেড। কারণ জেড টাকা সে বার্ষিক সুদ হিসেবে পেয়েছে, তো যে টাকাটা সে ইনভেস্ট করেছিল, এই যে টাকাটা, সেখান থেকে যেটা সরল সুদ পেয়েছে সেটা আমরা দেখছি 1.6p, যেটা আমাদেরকে কোশ্চেন ডেটা কি দিয়ে দেওয়া আছে না? জেড। এবার এই জেড পরিমাণ টাকার সাথে আর 2.4p সে যোগ করেছে, তাহলে জেড এর ভ্যালু আমরা কত পেয়েছি? 1.6p।
তার সাথে যদি সে আরো 2.4p টাকা যোগ করে দেয়, তাহলে টোটাল যে ভ্যালুটা সে কম্পাউন্ড ইন্টারেস্টে করেছে এটা তোমার কাছে কত আসবে দেখো। 2.4 এর সাথে 1.6 যোগ করলে এটা আসবে তোমার কাছে 4p। তো 4p পরিমাণ টাকা সে কি করেছে, কম্পাউন্ড ইন্টারেস্টে ইনভলভ করেছে, বা ওখানে সে পুট করেছিল, এবং সেখান থেকে সে 2 বছরের জন্য পুট করেছে। টোটাল সুদ হিসাবে পেয়েছে কত, 21,250 টাকা। কিন্তু কত পার্সেন্ট ইন্টারেস্টের হারে ইনভেস্ট করেছিল, 12.5%। 12.5%-এর তুমি ফ্র্যাকশন ভ্যালু প্রত্যেকে জানো যে 12.5%-এর ফ্র্যাকশন ভ্যালু কত হয়, 1/8। যদি আমরা রেশিও মেথড অ্যাপ্লাই করতে চাই, তাহলে 8 টাকা যদি আমরা প্রিন্সিপাল দিয়ে থাকি, তাহলে 1 বছর পরে 1 টাকা সুদ হয়ে আসলটা কত হবে, 9 টাকা। যেহেতু 2 বছরে ইনভেস্ট করেছি, তাহলে এগেন আমি আরেকবার বলতে পারি যে 8 টাকা যদি আমাদের কাছে প্রিন্সিপাল থাকতো, তাহলে 1 টাকা সুদ হয়ে আমাদের কাছে আসল কত হতো না, 9 টাকা। ঠিক, মাল্টিপ্লিকেশন করলে দেখো আমরা কি পাবো, যে 64 টাকা যদি আমাদের কাছে প্রিন্সিপাল হয়ে থাকে, তাহলে 81 টাকা আমরা কি পাচ্ছি, সুদে আসলে পাচ্ছি। এবং কম্পাউন্ড ইন্টারেস্ট হিসেবে আমরা কত টাকা পাবো, এদের ডিফারেন্সটা 81 থেকে 64 মাইনাস করলে কত আসবে দেখো, 17। এটা পেয়েছি আমরা কম্পাউন্ড ইন্টারেস্ট। উল্টো দিক থেকে যদি আমরা কোশ্চেনের ডেটাটাকে ঘুরিয়ে দিই, কিভাবে আমরা এখান থেকে সলভ করতে পারি দেখো, আমরা এটা বলতে পারি যে 17 যদি আমাদের কম্পাউন্ড ইন্টারেস্ট হয়ে থাকে, তখন আমরা আসল কত টাকা ইনভেস্ট করেছিলাম, না 64 টাকা। তো 1 টাকা যদি আমাদের কাছে কম্পাউন্ড ইন্টারেস্ট আসতো, তাহলে আসল কত টাকা হতো, 64/17 টাকা। আর আমরা এখানে কত টাকা পেয়েছি কম্পাউন্ড ইন্টারেস্ট হিসাবে, 21,250 টাকা। তো 21,250 টাকা যখন আমরা কম্পাউন্ড ইন্টারেস্ট পেয়েছি, তখন আমাদের আসল কত ছিল, সেটা হচ্ছে 64 ইন্টু 21,250, নিচে কত আসবে দেখো, 17 আসবে। 17 দিয়ে যদি আমরা ক্যান্সেল আউট করি, তাহলে 17 দিয়ে ক্যান্সেল আউট করলে 17 একে 17 টাইমস অব্দি যাবে, তোমার কাছে থাকবে কত, 42। 17 দুইয়ে 34 হবে, তোমার কাছে থাকবে কত, 85। 5×17 = 85। তো 1250 ইন্টু 64 যদি আমরা করি, এটা যেটা ভ্যালু হবে, বা তোমার এটা ক্যালকুলেট করার দরকারই নেই, তুমি বলবে স্যার আসল যেটা আমাদের কাছে হবে সেটা হচ্ছে 64 ইন্টু কত, 1250 টাকা। এটা দেখো আমরা আসল পেয়েছি। এই আসলটা আমরা ইনভেস্ট করেছিলাম বলেই আমরা 2 বছর 12.5% চক্রবৃদ্ধি সুদের হারে টোটাল 21,250 টাকা আমার এখান থেকে কি পেয়েছিলাম, চক্রবৃদ্ধি সুদ পেয়েছিলাম। আর যেই আসলটা আমরা এখানে পুট করেছিলাম তার ভ্যালু কত ছিল, 4p। তো 4p এর ভ্যালুই আমরা কি বলতে পারি, এই 64 ইন্টু 1250 টাকা। আমাকে বের করতে হবে কি, শুধুমাত্র p এর ভ্যালু। সো p এর ভ্যালু আমরা কত পাবো, না এটাকে তুমি 4 দিয়ে ভাগ করে দাও। 4 দিয়ে ভাগ করলে দেখো এটা তোমার কাছে কত আসবে, 16। আর 16 ইন্টু 1250 যদি আমরা করি, তাহলে 16 শূন্য শূন্য, 5 × 80 শূন্য, ক্যারি 8, 16 দুগুণে 32, 8 40 শূন্য, ক্যারি 4, 16 একে 16, 4 দেখো কত, 20। তো পি এর ভ্যালু আমরা কত পেলাম, 20,000। যাদের অ্যান্সার 20,000 এসেছে, পি এর ভ্যালু প্রত্যেকের অ্যান্সার দেখো কারেক্ট আছে। কমেন্ট একবার করো প্রত্যেকে যে জিনিসটা ক্লিয়ার হচ্ছে কিনা প্রত্যেকে। দেখো কোশ্চেন নাম্বার 6, খুব ভালো কোশ্চেন। ট্যাঙ্কের সাথে 8টা পাইপ সংযুক্ত করা হয়েছে। টোটাল 8টা পাইপ একটা ট্যাঙ্কের সাথে সংযুক্ত করা হয়েছে, যার মধ্যে পি হলো ভর্তি করার পাইপ। মানে পি পাইপ আছে, পি এর ভ্যালু যা খুশি হতে পারে, 2টো হতে পারে, 3টে হতে পারে, 4টা হতে পারে। কিন্তু পি সংখ্যক পাইপ আছে যেগুলো জল ভর্তি করে, এবং কিউ সংখ্যক পাইপ আছে যেগুলো জল খালি করে। প্রতিটা ভর্তি পাইপ 70 ঘন্টার মধ্যে ট্যাঙ্কটাকে পূরণ করতে পারে, এবং প্রতিটা খালি করার পাইপ 140 ঘন্টার মধ্যে ট্যাঙ্কটাকে খালি করতে পারে। যখন সমস্ত 8টা পাইপ, মানে এই যে সমস্ত 8টা পাইপ আমাদের কাছে ছিল, পুরো 8টা পাইপ যদি আমরা একসাথে খুলে দিই, তখন ট্যাঙ্কটা ভর্তি হতে টোটাল 20 ঘন্টা সময় নেয়। এইটুকু থেকে তোমাকে ক্যালকুলেট করতে হবে যে 5p প্লাস 8q এর ভ্যালু কত। দেখো
কোশ্চেনের ডেটা অনুযায়ী আমরা কি দেখতে পাচ্ছি যে পি সংখ্যক পাইপ আছে যেগুলো জল ভর্তি করছে, আর কিউ সংখ্যক পাইপ আছে যেগুলো জল খালি করছে। ভর্তি করা পাইপ এবং খালি করা পাইপ দুটোই মিলিয়ে টোটাল কতগুলো পাইপ আছে? 8টা। এটাকে আমরা কি বলতে পারি? 1 নম্বর ইকুয়েশন। আরেকবার আমরা কি বলতে পারি যে যেগুলো আমাদের কাছে ইনলেট পাইপ আছে, এক একটা পাইপকে চালিয়ে দিলে তারা নিজে 70 ঘন্টাতে ট্যাঙ্কটা ফিল করে দেবে। আর যেটা আউটলেট পাইপ আছে, এক একটা আউটলেট পাইপকে চালালে তারা টোটাল 140 ঘন্টা সময় নেবে পুরো ট্যাঙ্কটাকে খালি করতে। যদি আমরা ট্যাঙ্কের ক্যাপাসিটি দেখতে চাই তাহলে দুটোর কমন মাল্টিপিল আমরা কত নিতে পারি? দেখো 140 নিতে পারি। সেক্ষেত্রে এক একটা ইনলেট পাইপের এফিসিয়েন্সি কত আসবে? 2 ইউনিট। আর এক একটা আউটলেট পাইপের এফিসিয়েন্সি কত আসবে? দেখো 1 ইউনিট। যখন তুমি সমস্ত ইনলেট পাইপগুলোকে চালাবে, যদি পি সংখ্যক পাইপ আমাদের কাছে ইনলেট থেকে থাকে, প্রতিটা পাইপের যদি এফিসিয়েন্সি 2 ইউনিট করে হয় তাহলে পি সংখ্যক পাইপের এফিসিয়েন্সি কত হবে? 2p প্লাস। যখন এর সাথে তুমি আউটলেট পাইপগুলোকেও চালাবে, সমস্ত আউটলেট পাইপকে তুমি যদি খুলে দাও তাহলে এক একটা আউটলেট পাইপ 1 ইউনিট করে জল খালি করবে। এক একটা আউটলেট পাইপ তোমার 1 ইউনিট করে জল খালি করবে। কিন্তু যদি তুমি কিউ সংখ্যক আউটলেট পাইপ খুলে দাও তাহলে কিউ সংখ্যক আউটলেট পাইপের এফিসিয়েন্সি কত? দেখো কিউ আসবে। আর তাতে করে তোমার টোটাল কত ইউনিট জল ভর্তি হবে? কিভাবে ক্যালকুলেট করবে? দেখো বলেছি যে পুরো ট্যাঙ্কটা তোমার 20 ঘন্টাতে খালি হয়েছে। পুরো ট্যাঙ্কটা তোমার 20 ঘন্টাতে খালি হয়েছে, ঠিক? তো আমাকে যদি 140 ইউনিট জল ফিল করতে হয় সমস্ত পাইপগুলোকে চালিয়ে, আর যদি 20 ঘন্টাতে খালি হয়ে যায়, তাহলে এফিসিয়েন্সি আমরা কত পাবো? 140কে 20 দিয়ে ভাগ করলে 7 এফিসিয়েন্সি পাবো। তো 2p মাইনাস কিউ এটার যেটা এফিসিয়েন্সি আসবে সেটার ভ্যালু আমরা কত পাবো? দেখো 7 পাবো। আর এটা হচ্ছে আমাদের 2 নম্বর ইকুয়েশন। 2 নম্বর ইকুয়েশন। দেন যদি আমরা এখান থেকে সলভ করতে চাই যে p প্লাস কিউ, এটাতে আমরা 1 নম্বর পেয়েছিলাম 8। আরেকবার আমরা পেলাম 2p মাইনাস কিউ, তার ভ্যালু হচ্ছে কত? দেখো আমাদের কাছে 7। তো এখান থেকে সলভ করলে কিউ প্লাস কিউ মাইনাস কিউ ক্যান্সেল আউট হবে। 3p এর যেটা ভ্যালু আমরা পাবো সেটা হচ্ছে 8 সাথে 15। আর p এর ভ্যালু আমরা কত পাবো? দেখো 5। মানে p এর ভ্যালু আমরা পেয়ে গেছি 5। আরেকবার আমরা কি পেয়েছিলাম যে p সংখ্যক পাইপের ভ্যালু যদি 5টা হয়ে থাকে তাহলে বাদবাকি 8টা পাইপের মধ্যে আছে কি? কিউ পাইপ। তো কিউ পাইপ আমরা কটা পাবো? 3টে। কিউ এর ভ্যালু আমরা কত পেয়ে গেলাম? 3। তোমাকে বের করতে হবে 5p প্লাস 8 কিউ এর ভ্যালু। 8 কিউ এর ভ্যালু। তো 5p মানে 5 ইন্টু 5 করলে 25 প্লাস 8 কিউ 3 আসতে কত হবে? 24। 25 আর 24 যোগ করলে কত হবে? দেখো 49। অপশন এ হবে আমাদের কারেক্ট। তো শুধু জাস্ট দেখো এই জায়গাটাতে একটু টুইস্ট আছে কোশ্চেনে, তোমাকে এই ডেটাটা একটু ভালো করে নিতে হবে। যখন তুমি ইনলেট পাইপগুলোকে খুলবে তারা জল ভর্তি করবে, তাই যদি আমি এক একটা পাইপ 2 ইউনিট করে জল ভর্তি করে, পি সংখ্যক পাইপ তোমার 2p ইউনিট জল ভর্তি করবে। আর এক একটা আউটলেট পাইপ যদি 1 ইউনিট করে জল খালি করে, টোটাল কিউ সংখ্যক আমাদের কাছে আউটলেট পাইপ ছিল, তাহলে কিউ ইউনিট জল তারা খালি করবে। আর দুটোই মিলিয়ে যেটা এফেক্টিভ এফিসিয়েন্সি আমাদের কাছে আসবে সেটা হচ্ছে কত? দেখো 7। কেন 7 আমরা কিভাবে পেয়েছি? না পুরো ট্যাঙ্কটা 8টা পাইপকে চালিয়ে দিলে 20 ঘন্টাতে ভর্তি হয়ে যাচ্ছে। তো 140 ইউনিট যদি ট্যাঙ্কের জল ধরার ক্যাপাসিটি আমরা যেটা অ্যাজুম করেছি তাকে যদি 20 দিয়ে ভাগ করি তাহলে এফিসিয়েন্সি কত আসবে পার ঘন্টাতে? দেখো 7। এখান থেকে আমরা ভ্যালুটা 7 এখানে পুট করেছি। কোশ্চেন নাম্বার 7 দেখো। এটাতে তোমাকে কিছু ডেটা দিয়ে দেওয়া আছে যেগুলো মিসিং, তোমাকে ফিল করতে হবে, মানে ফিলার টাইপের কোশ্চেন। 3টে তোমাকে দেখো অপশন দিয়ে দেওয়া আছে। কি বলেছে কোশ্চেনটা ভালো করে বুঝে নাও। স্থির জলে নৌকার গতি তার অনুকূলে গতির চেয়ে ড্যাশ% কম এবং নৌকা প্রতিকূলে ড্যাশ কিলোমিটার অতিক্রম করতে 5 ঘন্টায় সময় লাগায় এবং ড্যাশ ঘন্টার মধ্যে নৌকা অনুকূলে 96 কিলোমিটার অতিক্রম করবে। 3টা জায়গাতে তোমার কাছে 3টে শূন্যস্থান আছে, এগুলো তোমাকে ডেটা নিয়ে ফিল করতে হবে। 1 নম্বরে বলেছে তুমি যদি প্রথম গ্যাপটাতে 20 বসাও, দ্বিতীয় গ্যাপটাতে 3 বসাও, আর 30 বসাও, আর তৃতীয় গ্যাপটাতে 6 বসাও, এটা তোমার স্যাটিসফাইড হচ্ছে। 2 নম্বরে বলেছে 37.5, 30, 4, এটা তোমার স্যাটিসফাইড হচ্ছে। নাকি তোমার 3 নম্বরে ডেটা দিয়ে দেওয়া আছে 25, 25 আর 3। এই 3টেকে তোমাকে চেক করে দেখতে হবে যে কোনটা তোমার স্যাটিসফাইড হচ্ছে, দেন তার রিগার্ডিং তোমাকে অ্যান্সার দিতে হবে যে অনলি 2 নম্বরটা স্যাটিসফাইড হচ্ছে, নাকি 2 নম্বরের সাথে 3 নম্বর স্যাটিসফাইড হচ্ছে, নাকি শুধুমাত্র 1 নম্বর স্যাটিসফাইড হচ্ছে, নাকি শুধুমাত্র 1 আর 2 স্যাটিসফাইড হচ্ছে। তো তুমি ফিল করে একবার চেক করে দেখে নাও যে কোনটা তোমার কাছে অ্যান্সার হবে। কমেন্ট করো।
দেখো, আমরা যদি প্রথম ইনপুটটা নিতাম তাহলে এটা আমাদের কাছে 20% কম হতো। এই জায়গাতে আমাদের 30 কিলোমিটার কভার করতো 5 ঘন্টাতে ওর প্রতিকূলে, আর 6 ঘন্টার মধ্যে 96 কিলোমিটার অনুকূলে কভার করতো। তো অনুকূলের স্পিড আমরা কি পেতাম? দেখো, 96 কিলোমিটার কভার করেছে 6 ঘন্টাতে, মানে অনুকূলের স্পিড আমরা পেয়েছি 16 কিলোমিটার পার আওয়ার। আর প্রতিকূলে আমরা কি দেখছি, যে প্রতিকূলে যেটা স্পিড হবে সেটা হচ্ছে 30 কিলোমিটার কভার করেছে 5 ঘন্টাতে, তাহলে প্রতিকূলে আমাদের কাছে স্পিড আসবে কত? দেখো, 6 কিলোমিটার পার আওয়ার। আর যদি আমরা নৌকার স্পিড ক্যালকুলেট করতে চাই, যে বোটের যেটা স্পিড আমাদের কাছে আসবে সেটার ভ্যালু আমাদের কি হয়, যে অনুকূলের স্পিড এবং প্রতিকূলের স্পিডের যোগফল, তো 16 + 6 দুটোকে যোগ করে 2 দিয়ে ভাগ, মানে 22কে যদি আমরা 2 দিয়ে ভাগ করি, এটা আমাদের কাছে কত আসবে? দেখো, 11 আসবে। দেন তোমাকে আরেকটা ডেটা চেক করতে হবে। সেই ডেটাটা কি না, স্থির জলে যেটা নৌকার গতিবেগ হবে সেটা অনুকূলে গতির চেয়ে 20% কম। 20% কম। তো অনুকূলে গতিবেগ আমরা কত পেয়েছি? দেখো, 16 পেয়েছি। তো 16 থেকে যদি 20% কম আমরা ক্যালকুলেট করি, তার মানে কত? 16-র 80% ক্যালকুলেট করে নাও। আর 16-র 80% কি কখনো তোমার যেটা বোটের স্পিড 11 এটা আসবে? 16 × 80% যদি আমরা ক্যালকুলেট করি, কখনো 11 আসা পসিবল? দেখো, 16 × 80% যেটা ফ্র্যাকশন ভ্যালু হবে সেটা হচ্ছে 4/5। এটাতে কখনো তুমি 11 ডেটা পাবে না। তো প্রথম যে অপশনটা আমাদের কাছে আছে, এটাতে আমরা ডেটা ম্যাচ করছে না। ঠিক। দেন তুমি যদি 2 নম্বর ডেটা পুট করতে চাও, দেখো এটা তোমার কাছে কি হবে? 37.5% কম হবে। এখানে তোমার কাছে আসবে 30 কিলোমিটার প্রতিকূলে কভার করেছে 5 ঘন্টায়, আর 4 ঘন্টার মধ্যে নৌকা অনুকূলে 96 কিলোমিটার কভার করেছে। তো 2 নম্বর ডেটাটাকে যদি আমরা পুট করতাম, তাহলে যেটা অনুকূলে গতিবেগ আমাদের কাছে আসতো, যেটা অনুকূলে গতিবেগ আমাদের কাছে আসতো, 4 ঘন্টায় 96 কিলোমিটার গেছে। 96কে 4 দিয়ে ভাগ করা মানে 4×24=96, এটা হচ্ছে অনুকূল স্পিড। প্রতিকূল স্পিড যদি আমরা ক্যালকুলেট করি, তাহলে 30 কিলোমিটার কভার করেছে 6 ঘন্টাতে, সরি 5 ঘন্টাতে, তাহলে প্রতি ঘন্টাতে সে 6 কিলোমিটার প্রতিকূলে গেছে। আর বোটের স্পিড যদি আমরা এখান থেকে ক্যালকুলেট করতে চাই, তাহলে 24 আর 6 দুটোকে যোগ করলে 30, 30কে 2 দিয়ে ভাগ করলে আমরা কত পাবো? দেখো, 15 কিলোমিটার পার আওয়ার। 15 কিলোমিটার পার আওয়ার। ঠিক। এবার এটা একবার ক্যালকুলেট করে দেখো, যে এই যে 15 কিলোমিটার পার আওয়ার আমরা স্থির জলে নৌকার গতিবেগটা পেয়েছি, এটা কি অনুকূলে গতিবেগের থেকে 37.5% কম? 37.5%-এর ফ্র্যাকশন ভ্যালু কত হয়? 37.5%-এর ফ্র্যাকশন ভ্যালু হয়, এটা হচ্ছে আমাদের কাছে 3/8। মানে অরিজিনালি যদি 8 থেকে থাকে, তাহলে সেটা 3 কম হয়ে কত হবে? 5। অরিজিনাল যদি স্পিড আমাদের কাছে 8 থাকে, তাহলে সেটা 3 কমে যে প্রেজেন্ট স্পিডটা কত হবে? দেখো, 5 হবে। কিন্তু অরিজিনালি আমাদের কাছে কত ছিল? 24। এটা যদি অনুকূল হয়, তাহলে প্রতিকূল যেটা স্থির জলে নৌকার গতিবেগ আছে, সেটা কি তোমার 5-এর ভ্যালু আসবে? একবার চেক করে নাও। যে 8-এর ভ্যালু যদি 24 হয়, তাহলে এটা 3 আসছে 24, তাহলে 5-এর সঙ্গে যদি আমরা 3 মাল্টিপ্লিকেশন করি, দেখো এটা কত আসছে? 15। তো 24 যদি তোমার অনুকূলের স্পিড হয়, তার থেকে 37.5% কমিয়ে দিলে আমরা স্থির জলে নৌকার গতিবেগ পাচ্ছি। তো 2 নম্বর ডেটাটা দেখো পুট করলে আমাদের কাছে অ্যান্সার আসছে। তোমাকে 3 নম্বর ডেটাও এখানে পুট করতে হবে। তুমি যদি 3 নম্বর ডেটা এখানে পুট করো, তাহলে 3 নম্বরে দেখো 25% কম। এটার ভ্যালু তোমার কাছে হবে 30-এর জায়গাতে 25। আর এটার ভ্যালু তোমার কাছে কত আসবে? দেখো, 3 ঘন্টা। 3 ঘন্টা। তখন তুমি যেটা অনুকূলে গতিবেগ পাবে, 96 কিলোমিটার কভার করেছে 3 ঘন্টায়, মানে তোমার অনুকূলে গতিবেগ হবে 32 কিলোমিটার পার আওয়ার। প্রতিকূলে তুমি গতিবেগ পাবে 25 কিলোমিটার কভার করেছো 5 ঘন্টায়, মানে 5 কিলোমিটার পার আওয়ার। তো বোটের স্পিড এটা যেখান থেকে বেরোবে, 32 + 5 করলে 37, মানে 18.5 হবে তোমার স্থির জলে বোটের স্পিড। এবার এটাই কি তোমার অনুকূলে গতিবেগ থেকে 25% কম? 25%-এর ফ্র্যাকশন ভ্যালু কত? 1/4। মানে অরিজিনালি 4 থাকলে আমাদের কাছে 3 হবে। তো অনুকূলে যেটা গতিবেগ 32 আছে, এটা যদি 8 গুণ হয়, তাহলে 3 হলে 3 × 8 করলে দেখো 24 আসার কথা ছিল। বাট আমরা বোটের স্পিডটা কত পেয়েছি? 18.5 পেয়েছি। তাহলে এইটাও আমাদের কাছে স্যাটিসফাইড হচ্ছে না। তো আমরা অ্যান্সার কি নেব? অনলি 2। এই 2 নম্বর যদি আমরা ডেটাটাকে পুট করি, সেটাই দেখো আমাদের কাছে স্যাটিসফাইড হচ্ছে। ঠিক। তো প্রত্যেকে ক্লিয়ার কিনা একটু কমেন্ট করো। দেখো, 8 নম্বর কোশ্চেন। অরুণ স্কিম পিতে বার্ষিক 15% হারে জেড টাকা বিনিয়োগ করে 4 বছরের জন্য সরল সুদ অর্জন করেছে, এবং প্রতি বছর 50% হারে স্কিম ওয়াইতে ওয়াই টাকা বিনিয়োগ করে 2 বছরের জন্য চক্রবৃদ্ধি সুদ অর্জন করেছে। স্কিম পিতে বিনিয়োগ করা অর্থের পরিমাণ অরুণের মোট বিনিয়োগ করা অর্থের কত পার্সেন্ট, এটা তোমাকে ফাইন্ড আউট করতে হবে। যদি স্কিম পে থেকে যেটা অর্জিত সুদ আমরা পেয়েছি, সেটা স্কিম কিউ থেকে অর্জিত সুদের 80% হয়। এটাও ভালো কোশ্চেন। টাইম নাও, আর সলভ করো প্রত্যেকে।
দুটো স্কিমে টোটাল সে টাকা ইনভেস্ট করেছে, একটা হচ্ছে স্কিম পি, আরটা হলো দেখো স্কিম ওয়াই। স্কিম পিতে তার টোটাল টাকা কত ছিল, জেড পরিমাণ টাকা, আর স্কিম ওয়াইতে তার টোটাল টাকা কত ছিল, ওয়াই পরিমাণ টাকা। এই স্কিম পিতে যে জেড টাকা তার কাছে ছিল সেটা সে 15% হারে সরল সুদে ইনভেস্ট করেছে 4 বছরের জন্য। সো প্রতি বছর যদি 15% সুদ পাই তাহলে 4 বছর টোটাল কত পার্সেন্ট সুদ পাবে, 60%। তাহলে এটা সে 60% সুদ এখান থেকে পেয়েছে। আর কিউ পরিমাণ স্কিমে যে ওয়াই পরিমাণ টাকাটা যে ইনভেস্ট করেছিল সেটা প্রতি বছর 50% হারে ইনভেস্ট করেছে 2 বছরের জন্য চক্রবৃদ্ধি সুদে। তো 2 বছরের চক্রবৃদ্ধি সুদ 50%-এর এফেক্টিভ রেট কত আসবে, দেখো 50 প্লাস 50 প্লাস 50 ইন্টু 50 ডিভাইডেড বাই 100। এটা সলভ করলে আমরা 100 প্লাস এখান থেকে কত পাবো, 2500-কে দুটো শূন্য বাদ দিলে 25, মানে এটা 125% আসবে, 125%। তো এই ওয়াই টাকা যেটা ইনভেস্ট করেছিল সেটা তার কত পার্সেন্ট সুদ পেয়েছে, সে 125% সুদ পেয়েছে। আর যেটা তোমাকে কি দিয়ে দেওয়া আছে, যে স্কিম পি থেকে যেটা অর্জিত সুদ সেটা স্কিম কিউ থেকে অর্জিত সুদের 80%। তাহলে স্কিম পি থেকে আমরা যে সুদটা পেয়েছি এটা স্কিম কিউ থেকে যে সুদটা পেয়েছি তার কত, দেখো 80%। এটা আমরা ইকুয়াল বলতে পারি। তো পার্সেন্টেজ, একটা পার্সেন্টেজ সাথে একটা পার্সেন্টেজ দেখো এখানে ক্যান্সেল আউট হবে। তো জেড ইন্টু 60 তার ভ্যালু আমরা কি পাবো, ওয়াই ইন্টু 125%, মানে এটা আসবে 125/100, আর ইন্টু আমরা কত পাবো দেখো 80, দেন 0 0 ক্যান্সেল আউট হবে। 125/100-কে যদি আমরা ফ্র্যাকশন করে নিই তাহলে 25 দিয়ে এটা আসবে 5 25-এ 125, 4 25-এ 100, 4 দিয়ে ক্যান্সেল আউট করলে দেখো 4 2 8, আর 2 দিয়ে ক্যান্সেল আউট করলে এটা কত আসবে দেখো 3 2 6। এখান থেকে আমরা কি পেলাম, যে 3z তার ভ্যালু আমাদের কাছে কি আসবে 5y, আর z ডিভাইডেড বাই ওয়াই এর যেটা রেশিও আমরা পাবো সেটা কত হবে দেখো 5/। তো আমরা কি বলতে পারি, যে জেড এর ভ্যালু যদি 5 হয় আর ওয়াই এর ভ্যালু যদি 3 হয় তাহলে পি স্কিমে ইনভেস্ট করেছিল সে 5 টাকা, আর কিউ স্কিমে সে ইনভেস্ট করেছিল কত, 3 টাকা। টোটাল তার ইনভেস্টমেন্ট কত না, 5 আর 3-এ টোটাল তার ইনভেস্টমেন্ট হয়ে যাবে 8 টাকা। এটা সে টোটাল ইনভেস্ট করেছিল। আমাকে ক্যালকুলেট কি করতে হবে, যে পি স্কিমে তার বিনিয়োগ করা অর্থ, পি স্কিমে সে ইনভেস্ট করেছিল কত, জেড পরিমাণ টাকা, মানে 5 টাকা ইনভেস্ট করেছিল। এই 5 টাকাটা যে ইনভেস্ট করেছে সেটা টোটাল বিনিয়োগের কত পার্সেন্ট, পুরো ইনভেস্ট করেছিল কত 8 টাকা, তার কত পার্সেন্ট ক্যালকুলেট করতে হবে, ইন্টু 100% লাগে। তো 5/8 যে ফ্র্যাকশন ভ্যালু তার পার্সেন্টেজ ভ্যালু কত হয়, 62.5% হয়। তো অ্যান্সার কত আসবে দেখো, অপশন বি। যতজন অ্যান্সার অপশন বি করেছো প্রত্যেকের কারেক্ট। তো এই যে 8টা কনসেপচুয়াল কোশ্চেন এবং বেশ ধরে দেখো কোশ্চেন আমরা সলভ করলাম। সো কোশ্চেনের লেভেল কেমন ছিল, কোশ্চেনের লেভেল কেমন এবং কোশ্চেন কেমন ছিল একটু প্রত্যেকে কমেন্ট করে জানিও কেমন লাগলো তোমাদের কোশ্চেন। পরের দুটো কোশ্চেন দেখো সিম্পলিফিকেশনের। ফার্স্ট কোশ্চেন আছে যে রুট 625 প্লাস রুট 625 ডিভাইডেড বাই 100 প্লাস রুট 625 ডিভাইডেড বাই 10,000 প্লাস রুট 625 ডিভাইডেড বাই 10 লক্ষ। এটা সিএইচএসএল মেন্সে এসেছিল কোশ্চেন। এবার এই সিম্পলিফিকেশন দুটো সিএইচএসএল মেন্স থেকে আছে 2023-এর। কমেন্ট করো কত আসবে। দেখো 625-এ যদি আমরা স্কোয়ার রুট নিতাম, 625-এর স্কোয়ার রুট কত হয় 25, এটা আমরা 25 পাবো। প্লাস উপরে যদি আমরা 625-এর স্কোয়ার রুট করি এটা হবে 25, নিচে 100 স্কোয়ার রুট করলে এটা কত আসবে দেখো 10, প্লাস এখানে উপরে আসবে 25 আর নিচে কত আসবে দেখো 10,000-এর স্কোয়ার রুট করলে এটা আসবে আমাদের কাছে 100, প্লাস উপরে হবে 25 আর নিচে যদি আমরা স্কোয়ার রুট করি তাহলে একের পরে কতগুলো শূন্য হবে, যেহেতু দুটোতে একটা করে শূন্য বেরিয়ে আসবে মানে 3টে শূন্য আসবে। এবার তুমি চাইলে এটাকে পুরোপুরি ইন্টিজার কনভার্ট করে নিতে পারো, দশমিকে কনভার্ট করে নিতে পারো, যে একবার তোমার কাছে 25 ছিল 0.000, তার সাথে এই 25-কে 10 দিয়ে ভাগ করা মানে এটা হয়ে যাবে তোমার কাছে 2.5, দুটো জিরো পুট করলাম। এই 25-কে 100 দিয়ে ভাগ করা মানে এটা হবে তোমার কাছে 0.25, একটা জিরো দিলাম। আর 25-কে 1000 দিয়ে ভাগ করা মানে এটা তোমার কাছে হবে 0.025। আর এইগুলো সব দেখো আমাকে কি করতে হবে, যোগ করতে হবে। তো লাস্টে আসবে ইউনিট ডিজিট 5, 5 আর 2 যোগ করলে 7, এখানেও 5 আর 2 যোগ করলে 7, 5 আর 2 যোগ করলে 7 আর এটা 2, 27.775, 27.775, অপশন বি হবে দেখো কারেক্ট। লাস্ট কোশ্চেন দেখো, কিউব রুট অফ, তার ভেতরে আরেকটা কিউব রুট অফ 343 এবং ব্র্যাকেটের বাইরে দিয়ে দেওয়া আছে পাওয়ারে 3,
মাল্টিপ্লাইড কিউব রুট অফ, তার ভেতরে আবার কিউব রুট অফ 216, তার ব্র্যাকেটের বাইরে কত আছে দেখো 3, পাওয়ারে আছে 3। এটাকে সলভ করলে আমরা কত পাবো? 42 স্কোয়ার না 42 না 57 না 72? এটাও সিএইচএসএল মেন্সের কোশ্চেন। দেখো, থার্ড শ্রেণী ইন্ডিসেসের ফর্মুলা অনুযায়ী যদি কখনো রুট এম থেকে থাকে, আর এটাকে যদি আমরা পাওয়ারে লিখতে চাই, তাহলে এম এর পাওয়ারে কি হয়, রুট মানে তার বেস ভ্যালু যেহেতু 2, আর এটাকে 1 ডিভাইডেড বাই আকারে লিখতে হয়, যে এম এর পাওয়ারে আমরা 1/2 লিখতে পারি। যদি কখনো কিউব রুট অফ এম আমাদের কাছে থাকে, তাহলে এটাকে আমরা এম এর পাওয়ারে লিখতে হলে 1/3 এটা লিখতে পারি। যদি 4 রুট অফ এম আমাদের কাছে থাকতো, এটাকে আমাদের এম এর পাওয়ারে কনভার্ট করতে হলে 1/4 আমাদের কাছে আসতো। ঠিক, যদি কখনো এরকম থেকে থাকে যে 4 রুট অফ এম আর তার ব্র্যাকেটের বাইরে আমাদের 3 দিয়ে দেওয়া আছে, তাহলে এই 4 রুট অফটাকে তুলতে হলে এম এর পাওয়ারে লিখলে এটা 1/4 আসবে, আর তার অরিজিনাল পাওয়ার তো 3 ছিল, তাহলে উপরে 3 থাকবে। তো এটা তোমার কাছে যে ডেটা আসবে সেটা হচ্ছে এম এর পাওয়ারে 3/4। এই ডেটা দেখো আমরা পাবো, যেগুলো সার্টস অ্যান্ড ইন্ডিসেসের ফর্মুলা অনুযায়ী আমাদের কাছে আসছে। যদি আমরা 343-এর কিউব রুট করি, তাহলে এটা আমরা কত জানি, 7-এর কিউব হয়। সো আমরা এখান থেকে কি পাবো, কিউব রুট অফ 7, তার ব্র্যাকেটের বাইরে কত থাকবে দেখো 3, মাল্টিপ্লাইড। যদি আমরা এখানে সলভ করি, এই কিউব রুট অফ সলভ করলে 216কে কিউব রুট যদি আমরা করি, এটা জানি আমরা 6-এর কিউব হয়। সো ব্র্যাকেটের ভিতরে আমরা কি পাবো, কিউব রুট অফ 6, তার বাইরে কত আছে দেখো পাওয়ারে 3। দেন তুমি যদি পাওয়ারে কনভার্ট করতে চাও, তাহলে 7-এর পাওয়ারে দেখো এই বাম দিকে যেটা কিউব রুট ছিল এটা 1/3 হয়ে যাবে, আর তার অরিজিনাল পাওয়ার 3 যেটা ছিল এটা পাবে তুমি এখান থেকে। এটার সাথে মাল্টিপ্লিকেশন কি হবে, 6-এর পাওয়ারে তোমার 1/3 আসবে, কিউব রুট তুলে পাওয়ারে কনভার্ট করলে, আর তার অ্যাকচুয়াল পাওয়ার দেখো পাওয়ারে কত ছিল 3। দেন এই 3 পুরোটা ক্যান্সেল আউট হয়ে গিয়ে তোমার অ্যাকচুয়াল ভ্যালু কত দাঁড়াবে, 7 × 6, আর মাল্টিপ্লিকেশন করলে অ্যান্সার কত আসবে দেখো 42। ঠিক, তো অপশন তোমার কাছে কোনটা হবে, 42। ওকে, সো আজকের ক্লাসে এইটুকুই। টোটাল 10টা কোশ্চেন, যেহেতু কনসেপচুয়াল কোশ্চেন ছিল তাই কোশ্চেনের কোয়ান্টিটিটা আমি কমিয়ে নিয়েছিলাম। নেক্সট দিন থেকে আমরা আবার 20 কোশ্চেনের সিরিজই সলভ করব। তো প্রত্যেকে যদি ভালো লেগে থাকে কোশ্চেনের লেভেল, তাহলে প্রত্যেকে একবার লাইক করে দিও, এবং তোমাদের যদি কোনো ফ্রেন্ডস থাকে তাহলে এদের সাথে ভিডিও শেয়ার করে দাও। দেন তোমাদের কম্পিটিশন লেভেল বুঝতে পারবে যে তারা কোন লেভেলে আছে তোমাদের জায়গাতে। ওকে, গুড নাইট, চলো।